হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি আজ তোমাদের জন্য 2025 সালের খুবই পপুলার একটা ড্রামার এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। হয়তো তোমরা কিছু জনে এই ড্রামাটি অলরেডি দেখে ফেলেছো, তবে আবার দেখো অনেক মজা পাবে। ড্রামার ভিতরে দেখানো হয়েছে কোরিয়ার প্রেসিডেন্টের ছেলে একটা বোবা মেয়ের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে, মানে চুক্তিতে বিয়ে করে। তবে কেন চুক্তিতে বিয়ে করে এটা আমরা ড্রামার ভিতরে দেখব। তবে আসলে কিন্তু মেয়েটি বোবা না। আজ বিয়ের 3 বছর হয়ে গিয়েছে, তবে আজও কেউ জানে না মেয়েটি কথা বলতে পারে, ইভেন তার হাজবেন্ডও জানে না। তাহলে মেয়েটি কি সারা জীবন এভাবে বোবা হয়ে থাকবে, নাকি ছেলেটি একদিন তার আসল রহস্য জানতে পারবে? তো চলো ডিয়ার, দেখে ফেলি আমাদের আজকের এই অসাধারণ ড্রামাটি। রিকোয়েস্ট করব কেউ টেনে টেনে দেখবা না, তাহলে কিন্তু এই ড্রামার কিছুই বুঝবা না। ড্রামা শুরু হয় আমাদের হ্যান্ডসাম মেল লিডকে দেখিয়ে, এবং তার নাম সিওন। সে কোরিয়ার প্রেসিডেন্টের ছেলে। আজ সে একটি ব্রিটিশ অ্যাম্বাসেডারের মিটিং এ এসেছিল। একটু পর ওখানে এই ড্রামার কিউট ফিমেল লিড এন্ট্রি নেয়। তার নাম হিজু এবং সে বোবা, মানে কথা বলতে পারে না। সিওন আর হিজুকে একসাথে দেখে সবাই বলতে থাকে সিওনের সাথে এই মেয়েটা কে, আর সে সিওনের কি হয়। সিওন হিজুকে বলে ভয় পেও না, ওরা আমাকে দেখছে, তুমি আমার কি হও এটা জানার চেষ্টা করছে। তবে মনে রেখো, কেউ যেন আমাদের রিলেশনের ব্যাপারে কেউ কিছু জানতে না পারে। সো তুমি যেন আমাদের রিলেশনের ব্যাপারে কাউকে কিছু বলো না। এরপর আমাদের গতকালকের সিন দেখানো হয়। আমরা জানতে পারি সিওনের সাথে হিজুর বিয়ে হয়েছে, তবে এটার বিষয়ে তাদের দুইজনের ফ্যামিলি ব্যতীত অন্য কেউই জানে না। পরের সিনে দেখি হিজু তার ফ্যামিলির সাথে বসে আছে। এখানে হিজুর শাশুড়ি মানে আমাদের হিরোর মা বলে তুমি জব ছেড়ে দাও, কারণ কিছুদিন পর ইলেকশন হবে, আমরা চাই না ইলেকশনের আগে কেউ জানুক তুমি সিওনের ওয়াইফ। তবে হিজু জব ছাড়তে প্রস্তুত ছিল না, তাই রাগ দেখিয়ে তার শাশুড়ি এখান থেকে চলে যায়। তখন হিজুর মা হিজুকে খুবই বকতে থাকে, বলে তুমি অন্য একজনের হাজবেন্ডকে চুরি করেছো, তো তারা যেটা বলে সেইভাবে চলো। এখানে আমরা জানতে পারি হিজুর মা তেমন একটা সুবিধাজনক লোক না। হিজু তো কথা বলতে পারে না, তাই সে সবকিছু চুপচাপ শুনে এরপরে সে অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। ফাঁকা শুনশান একটা জায়গায় গিয়ে হিজুর গাড়ির কন্ট্রোল হারিয়ে যায়। গাড়ি নিজের মতো করে চলতে থাকে। তখন আমরা দেখি একটা ছেলে তার গাড়ি হ্যাক করে নিয়েছে। ছেলেটির হাতে একটা অন্যরকম ফোন দেখি। এরপর ছেলেটি হিজুর গাড়ির ভিতরে ঢুকে পড়ে। ওদিকে সিওন অফিসে ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে বস একটা অদ্ভুত নাম্বার থেকে কল এসেছে। সিওন কলটা রিসিভ করে। আসলে কলটা করেছিল ওই কিডন্যাপার লোকটি বলে আমি তোমার ওয়াইফকে শেষ করে দিব। সিওন বলে কে তুমি? আর তখনই সিওনের ফোনের চার্জ শেষ হয়ে যায়। সিওন প্রথমে ফোনটা চার্জে লাগিয়ে হিজুর মায়ের কাছে কল করে, বলে হিজু কোথায়? হিজুর মা বলে সে তো আমার সাথে ছিল, কিছুক্ষণ আগে অফিসে চলে গিয়েছে। এটা শুনে সিওন টেনশন মুক্ত হয়। তবে একটু পর কিডন্যাপার পুনরায় কল করে। সিওন ফোন ধরে বলে কিরে, আমার ওয়াইফকে মেরে দিয়েছিস? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস আর আমার ওয়াইফকে? কিডন্যাপার হিজুর গলায় চাকু রেখে বলে কল কাটলে কিন্তু তোর ওয়াইফের গলা কেটে দিব। সিওন বলে তো দেরি করছিস কেন, মেরে দে। আসলে সিওন বিশ্বাস করছিল না তার ওয়াইফ কিডন্যাপ হয়ে গিয়েছে। কিডন্যাপার বলে আগে টাকার ডিল করি তারপর মারবো। সিওন বলে তুই ডিল করতে থাক, আমি তোকে ফুটো করিয়ে দিব না, আর দ্বিতীয়বারের জন্য আমাকে কল না করি, সেটা বলে ফোনটা কেটে দেয়। এটা শুনে কিডন্যাপার হিজুর গলা চেপে ধরে আর ছুরি দিয়ে হালকা কেটে দেয়। বলে তোর হাজবেন্ডও দেখি তোকে একটুও কেয়ার করে না, ঠিক মতো গাড়ি চালা। এটা বলে লাথি মারতে থাকে। আরো বলে এটা একটা স্পেশাল ফোন, এই ফোন দিয়ে 10 মিনিটের কম কথা বললে কেউ লোকেশন ট্র্যাক করতে পারে না, এবং ভয়েসও চিনতে পারে না, কারণ ভয়েস অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এত প্ল্যান করার পরও লাভ হলো না। এটা বলে সে পুনরায় সিওলকে কল করে আর বলে আমি কিন্তু সত্যিই মেরে দিব। সিওন বলে তো দে না, মেরে তোকে মানা কে করছে? এটা বলে ফোন কেটে দেয় আর কিডন্যাপার প্রচন্ড রেগে যায়। সিওনের এমন কথা শুনে হিজুরও প্রচন্ড রাগ ওঠে, তাই সে ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে। সামনে একটা বিট থাকার কারণে টায়ার স্লিপ করে আর কিডন্যাপারের মাথায় আঘাত লেগে কিডন্যাপার বেহুশ হয়ে যায়। তবে হিজুর কিছুই হয় না, কারণ তার সিট বেল্ট বাঁধা ছিল। এরপর হিজু সোজা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে গলার কাটা স্থানে ব্যান্ডেজ লাগায় এবং পরে সিওনের জন্য খাবার রেডি করে। সিওন বাসায় এসে হিজুকে দেখে রিল্যাক্স হয় আর হিজুকে বলে তুমি বেঁচে আছো? আজ আমাকে একজন প্র্যাঙ্ক কল করে আমাকে বলেছিল সে নাকি তোমাকে মেরে ফেলবে। এসব শুনে হিজুর প্রচুর রাগ উঠতে থাকে। এরপর সিওন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে ওই নাম্বার ট্র্যাক করতে বলে। তবে তার অ্যাসিস্ট্যান্ট বলে ওই নাম্বারটা ট্র্যাক করা সম্ভব না, 10 মিনিটের বেশি কথা বললে ট্র্যাক করা যেতে পারে। পরে সিওন হিজুকে বলে কালকে একটা ইভেন্ট আছে, তুমি রেডি হয়ে থেকো, আমার সাথে যেতে হবে। এরপর হিজুর মা তাকে কল করে প্রতিদিনের মতো তাকে কথা শোনায়। বলে এতদিন বিয়ে হয়েছে, তুমি সিওনকে মানাতে পারোনি, দরকার হলে প্লাস্টিক সার্জারি করে নাও। এটা শুনে হিজুর মন খারাপ হয়ে যায়। তখন সে কল্পনা করে আর আমাদের 3 বছর আগের ঘটনা দেখানো হয়। 3 বছর
বছর আগে সে বউ সেজে বসেছিল, তখনই ওখানে সিওন এগ্রিমেন্ট পেপার নিয়ে আসে আর বলে এই ওয়েডিং ড্রেস তোমার জন্য না, তুমি এটা খুলে ফেলো। আমি তোমাকে কখনো ওয়াইফ হিসেবে মানতে পারবো না, তুমি আমার ওয়াইফ হওয়ার নাটক করবে এবং আমাদের বিয়ে গোপনে হবে, কেউই জানতে পারবে না আমাদের ফ্যামিলি ব্যতীত। এটা শুনে হিজু ওয়েডিং ড্রেস খুলে ফেলে। সিওন বলে কাউকে তুমি বলতে পারবে না যে তুমি আমার ওয়াইফ এবং কখনো আমাকে ডিভোর্সও করতে পারবে না। এমন কিছু শর্ত দিয়ে বলে এই শর্ত ভঙ্গ করলে তোমাকে $200 মিলিয়ন জরিমানা দিতে হবে। হিজু সবকিছু শুনে এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয় আর সিওনও তাকে আংটি পরিয়ে দেয়। সিওন আরো বলে আমি তোমাকে কখনো ওয়াইফ বলে মানবো না আর তুমি আমাকে কখনো হাজবেন্ড বলে মানবে না। এভাবে 3টা বছর কেটে গিয়েছে। এসব কিছু কল্পনা করে হিজু অনেকটা হার্ট হয়। পরের দিন হিজু সিওনের মিটিং এ হাজির হয়, যেটা ড্রামার শুরুতে আমাদের দেখানো হয়েছিল। সবাই তাদের দুজনকে নিয়ে কানাঘুষি করতে থাকে। এরপর অ্যাম্বাসেডরের সাথে সিওনের দেখা হয়। অ্যাম্বাসেডরের ওয়াইফও বোবা ছিল এবং সে শুনতেও পায় না, তাই হিজু অ্যাম্বাসেডরের ওয়াইফকে হাতের ইশারা করে সবকিছু বুঝিয়ে দেয়। অ্যাম্বাসেডর বলে হিজু কি তোমার ওয়াইফ? সিওন বলে না না, সে আমার ওয়াইফ না, সে আমার অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে হিজু তো প্রচুর রাগ ওঠে। ওই সময় সিওনের অ্যাসিস্ট্যান্ট সিওনকে মেসেজ করে বলে ওই কিডন্যাপারের কল আসলে 10 মিনিটের বেশি কলে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে, তাহলে আমি ওই কিডন্যাপারের নাম্বার ট্র্যাক করে নিতে পারবো। এরপর হিজু বসে ড্রিঙ্কস করে। সিওন আসলে হিজু ইশারায় বলে আমি চলে যাচ্ছি। সিওন বলে না যেও না, আমি যত সময় আছি তুমি এখানে আমার সাথে থাকো আর এত ড্রিঙ্কস করো না। হিজু ইশারায় বলে আমি কতটা হার্ট আছি তুমি জানো, আমার সাথে কি কি ঘটছে তুমি কিছুই জানো না, আর তুমি অ্যাম্বাসেডরকে কি বলছো আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। এটা বলে হিজু সিওনকে গালি দেয়। সিওন বুঝতে পারে তবে কিছুই বলে না। এরপর হিজু ওয়াশরুমে চলে যায়, তার প্রচুর রাগ হচ্ছিল। ওদিকে সিওনের কাছে ওই কিডন্যাপারের কল আসে। সিওন বলে আমার ওয়াইফ তো সেভ আছে, তুই কালকে ওকে মারতে পারছিলি না তাই না? কালকে আমি বিজি ছিলাম, আজ আমি ফিরে আসি, তুই বল আমার ওয়াইফকে কিভাবে হার্ট করবি। এসব কিছু বলে সে কিডন্যাপারকে 10 মিনিটের বেশি কলে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছিল, যাতে করে সে তার লোকেশন ট্র্যাক করতে পারে। কিডন্যাপার বলে পার্টিটা অনেক সুন্দর, আমি তোর পাশেই আসছি। এটা শুনে সিওন পরেশান হয়ে চারিদিকে দেখতে থাকে। কিডন্যাপার বলে তুই তো সকাল ধরে কিছু খাইছিস না, তাহলে তোর পাশে রাখা খাবারটা খাইতে পারিস। এটা শুনে সিওন তো পুরাই শকড হয়ে যায়। কিডন্যাপার বলে তোর ওয়াইফ এখন কোথায় আমি ভালো করেই জানি, তুই বলছিলি না তোর ওয়াইফকে আমি কিভাবে হার্ট করব, তাহলে দেখতে চাস? এটা শুনে সিওন চারিদিকে হিজুকে খুঁজতে থাকে, তবে পাচ্ছিল না। সিওন বলে তুই জানিস আমার ওয়াইফকে? কিডন্যাপার বলে হিজু তোর ওয়াইফ আর এটা তোর কন্ট্যাক্ট করাবো। তোর বিয়ে হওয়ার কথা ছিল হিজুর বড় বোনের সাথে, তবে হিজুর বড় বোন বিয়ের আগের দিন ভেগে গিয়েছিল, এজন্য তুই তাদের ছোট মেয়ে হিজুকে বিয়ে করছিলি, কারণ হিজুর ফ্যামিলির সাথে তোর ফ্যামিলির অনেক পুরানো কানেকশন আছে। এসব কথা যদি নিউজে যায় তাহলে কেমন হবে? সিওন তো পুরাই শকড হয়ে যায়, কারণ এগুলো তার ফ্যামিলি ছাড়া আর কেউই জানতো না। সিওন বলে তুই কি চাস? কিডন্যাপার বলে সর্বপ্রথম তুই হিজুকে ডিভোর্স দিবি, এমনিতেই তো তুই হিজুকে পছন্দ করিস না। এরপর দেখি কিডন্যাপার সে যে কথা বলছিল আর কেউ না, বরং আমাদের ভোলা ভালা বোবা হিরোইন হিজুই। আসলে হিজু কথা বলতে পারে, তবে বোবা হওয়ার নাটক করছে। এটা ওই কিডন্যাপারের ফোন, এজন্য ভয়েস চেঞ্জ হয়ে সেলের কণ্ঠে যাচ্ছিল। আমাদের সবার প্রশ্ন কিডন্যাপারের ফোন হিজুর কাছে কিভাবে আসলো। ফ্ল্যাশব্যাকে দেখি যখন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তখন কিডন্যাপার তো অজ্ঞান হয়ে গিয়েছিল, আর কিডন্যাপারের ফোনটা নিচে পড়ে গিয়েছিল। হিজু ওই ফোনটা নিয়ে চলে এসেছিল। হিজু কিডন্যাপার সেজে বলে তুমি কালকের ভেতর তোমার বউকে ডিভোর্স না দিলে আমি তোমার বাবার ইলেকশনের আগে সবকিছু নিউজে পাবলিশ করে দিব, না হয় আমাকে $2 বিলিয়ন দিলে এখানে মামলা সেট করতে পারি। সিওন বলে তুমি ভালোভাবেই জানো আমি কি করতে পারি, আর ওসব নিউজের ভয় দেখিয়ে লাভ নাই, আমি সেকেন্ডের ভিতরে ওসব বন্ধ করে দিতে পারবো। কিডন্যাপার সেজে হিজু বলছিল তুমি জানো তোমার ওয়াইফের সাথে কালকে কি করেছিলাম? তোমার ওয়াইফের গাড়িতে বসে কয়েকটা লাথি মেরেছিলাম, চুল ধরে ঘুরিয়েছিলাম, গলা চেপে ধরেছিলাম এবং গলায় কিছুটা কেটেও দিয়েছিলাম। বেচারিটা নিজের জীবনের ভিক্ষাও চাইতে পারছিল না, কারণ সে তো কথা বলতে পারে না। আমি তাকে মেরে দিতাম, তবে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, এজন্য বেঁচে গিয়েছে। এসব শুনে সিওন রেগে সামনের দেয়ালে একটা ঘুষি মারে আর বলে আমি কখনো এতটা সিরিয়াস হয়নি, তুই কে এবং তোর ডিটেলস জানার জন্য আমি খুবই সিরিয়াস, আমি তোকে ধরেই ছাড়বো। 10 মিনিট পুরা হওয়ার আগে হিজু কল কেটে দেয়, যাতে করে তাকে ট্র্যাক না করতে পারে। তবে হিজু খুবই ভয়ে ছিল, সিওন যদি জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে এটা জেনে। সে ভয়ে ভয়ে ওয়াশরুম থেকে বের হয়। সামনে সিওনকে দেখে ভয়ে অন্যদিকে চলে যাচ্ছিল, তবে সিওন তাকে দেখে ফেলে এবং তাকে ডাকে। এরপর সে হিজুকে একটা প্রাইভেট জায়গায় নিয়ে বলে তোমার ফোন দেখাও। হিজু ভয়ে ভয়ে তার নর্মাল ফোনটা বের করে। সিওন তার কলেজে গিয়ে বলে কালকে তোমার গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? হিজু ফোনে লিখে হ্যাঁ বলে। এরপর হিজুর গলা চেক করে আর দেখে কিডন্যাপার যা বলেছে সবকিছুই সত্যি। সিওন বলে কিডন্যাপার কি তোমাকে মারার ধমকি দিয়েছিল? হিজু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এটা শুনে সিওন প্রচন্ড রেগে যায় আর বলে এত বড় কথা তুমি আমাকে বলনি কেন?
নেক্সট টাইম বের হলে বডিগার্ড সাথে নিয়ে যাবে। ডিয়ার, এখন আমরা দেখবো সিওনকে ধরতে পারবে এটা তার ওয়াইফ করছে, আর কিভাবে ধরবে যে হিজু বোবা না। চলো দেখতে থাকি সামনে কি ঘটে। এরপর সিওন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে তুমি তার লোকেশন ট্র্যাক করতে পেরেছো? অ্যাসিস্ট্যান্ট বলে না পারিনি, কারণ তার আইপি অ্যাড্রেস বারবার পরিবর্তন হচ্ছে, মনে হচ্ছে তারা অনেক বড় গ্যাং। সিওন বলে ওই কিডন্যাপার আমার ফ্যামিলি সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে, আমার সাথে কিডন্যাপারের যে কথা হয়েছে ওটার রেকর্ড পাঠাচ্ছি, মনে হচ্ছে ভয়েস চেঞ্জ করে কথা বলেছে, সো রিয়েল ভয়েস বের করার চেষ্টা করো। ওদিকে হিজু বসে হাসতে থাকে আর মনে করে সিওন মনে হয় খুবই ভয় পেয়ে গিয়েছে। আরো ভাবে কিডন্যাপারের ফোনটা 2 দিন ধরে আমার কাছে আছে, হয়তো সে ফোনটা খুঁজে বেড়াচ্ছে। তখনই তার দরজায় সিওন এসে নক করে। হিজু ফোনটা নিয়ে পার্টসের ভিতরে লুকিয়ে রাখে। সিওন এসে তার ব্যাগ থেকে কারের চাবিটা নিতে যায়, তবে হিজু বাধা দিয়ে নিজেই চাবিটা বের করে দেয়। পরের দিন হিজু অফিসের ওয়াশরুমে ছিল, তখন সে একটা লোকের ছায়া দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর হিজুর একটা মহিলা গার্ড ছিল, সে হিজুকে কোথাও খুঁজে পায় না। এটা সে সিওনকেও বলে। সিওন বলে জলদি করে হিজুকে খুঁজে বের করো। একটু পর গার্ড পুনরায় সিওনকে কল করে আর বলে হিজুকে পেয়েছে, সে একটা ছেলের সাথে বসে গল্প করছে। আসলে ছেলেটি হিজুর বন্ধু ছিল, এখানে সে একটা কাজে এসেছিল, তাই হিজুকে দেখে তার সাথে গল্প করছিল। গার্ড তখন দুজনের ফটো তুলে সিওনকে পাঠায়। সিওন ফটোতে দুজনকে হেসে কথা বলতে দেখে খুবই জেলাস হচ্ছিল। ছেলেটির নাম সং এবং সে আমাদের আজকের এই ড্রামার সেকেন্ড মেল লিড। সে হিজুকে ইশারায় বলে 3 বছর আগে আমি তোমাকে দেখেছি, এরপর থেকে আমি তোমাকে খুঁজে পাইনি। হিজু বলে আমি একটা কাজে শহর থেকে বাইরে গিয়েছিলাম। সং বলে আমি তোমার নিউজ কোম্পানিতে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে কাজ করছি। এরপর তারা দুজনের ফোন নম্বর নিয়ে নেয়। ওদিকে সিওন তো ফটো দেখে কোনো কাজ করতে পারছিল না জেলাসের ঠেলায়। পরের দিনে দেখি হিজু বাসায় গেলে তার মা তার জন্য ছোট ছোট ড্রেস নিয়ে আসে, আর হিজুকে বলে সিওনের সামনে এগুলো পরে সিওনের কলেজে যেতে। এটা শুনে হিজুর প্রচুর রাগ উঠতে থাকে। এটা কিন্তু হিজুর আসল মা, তবে তার মা আর একটা বিয়ে করে নিয়েছে, তার বাবা অসুস্থ হয়ে গিয়েছিল। এরপরে হিজুর মা বলে তুমি আমার কথা না মানলে তোমার আসল বাবাকে আমি শেষ করে দিব। তার মা সবসময় তার আসল বাবাকে নিয়ে এভাবে ব্ল্যাকমেইল করতে থাকে। তাই হোক, গোসল দেওয়ার পর হিজু ওই হোয়াইট ড্রেসটা পরে কিডন্যাপারের ফোন দিয়ে ছবি তুলে সিওনকে পাঠায়, আর কিডন্যাপার হয়ে কথা বলে আমি তোমার ওয়াইফের প্রাইভেট পার্টের একটা পিকচার দিয়েছি, তুমি ওটা দেখো, আর তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স না দিলে এই পিকচারটা ভাইরাল করে দিব। সিওন বলে এটা আমার ওয়াইফের পিকচার না। কিডন্যাপার বলে 3 বছর হয়ে গিয়েছে তোমাদের বিয়ে হয়েছে, এখনো তুমি তোমার বউয়ের প্রাইভেট পার্ট দেখোনি? এটা বলার পর কল কেটে দেয়। হিজু তো বলে দিয়েছে, তবে সে খুবই লজ্জা পাচ্ছিল। এখন যদি সিওন তার প্রাইভেট পার্ট দেখতে আসে এটা ভেবে, এবং সে কম্বল মুড়ি দিয়ে পড়ে। এরপর সিওন তার রুমে আসে আর হিজুর ব্ল্যাঙ্কেট ধরে টান দেয়, তবে হিজু তো ব্ল্যাঙ্কেট ধরে রেখেছিল, তাই সিওন সোজা হিজুর উপরে গিয়ে পড়ে। ফার্স্ট টাইম তারা দুজন একে অপরের এত ক্লোজে এসেছে। এরপর সিওন বলে তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো, আমাদের অফিসে একটা প্রফেশনাল সাউন্ড ল্যাঙ্গুয়েজ লোক লাগবে। ডিয়ার, সাউন্ড ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় নিউজের সময় দেখছো না টিভির কর্নারে বোবা মানুষের জন্য ইশারা করে দেখায়, মানে বোবা মানুষের জন্য দেখায়, বা হচ্ছে যারা কানে শুনে না তাদের জন্য দেখায়, তো ওটাকে বোঝানো হয়েছে, বুঝতে পারছো? যাই হোক, এটা বলে সিওন উঠে যায়। হিজু মনে মনে বলে সে শুধুমাত্র এটা বলতে এসেছিল, আমি তো মনে করেছিলাম সে আমার প্রাইভেট পার্ট দেখতে এসেছে। সিওন উঠে রুমের বাইরে চলে যায় আর কল্পনা করে বিয়ের প্রথম দিন হিজু আমার জন্য খাবার রেডি করে বসেছিল। সিওন হিজুকে বলেছিল তুমি আমার জন্য কারোর কাছে নত হবে না, এবং তোমার মা তোমাকে বহু কিছু করতে বলতে পারে, তুমি ওসব কিছু মাথায় নেবে না। আমি তোমাকে হার্ট করার জন্য বিয়ে করিনি, তবে সরি আমি তোমার কাছে যেতে পারবো না। বর্তমানে এসব কথা ভেবে সিওন হিজুর রুমের দিকে তাকিয়েছিল, আর ভিতরে হিজুর শরীরে কারেন্ট লেগে গিয়েছিল, কারণ সিওন কোনোদিন তার এত কলেজে আসেনি, আজ ফার্স্ট টাইম। দিন হিজু সিওনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল, তখন সিওন বলে আজ আমি বানাই। এটা বলে সিওন নিজেই ব্রেকফাস্ট রেডি করে এবং বলে সেদিন অফিসে তুমি একটা ছেলের সাথে কথা বলছিলে। হিজু বলে হ্যাঁ, ওর নাম সং, সে আমার ভালো একটা বন্ধু। এরপর সিওন হিজুকে বলে তুমি খেয়ে নাও, এটা বলে চলে যায়। হিজু তো অবাক, সিওন আমার জন্য খাবার বানিয়েছে। ওদিকে আমরা হিজুর বন্ধু সংকে দেখি, সে একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল, সং থেকে ধরে ফেলে। মেয়েটার নাম রোজ। এরপর তারা দুজন বসে একে অপরের সাথে গল্প করে, তারা দুজন একটা কেস নিয়ে একসাথে ইনভেস্টিগেশন করবে। যাই হোক, রাত্রে হিজু কিডন্যাপার সেজে সিওনকে কল করে। তখনই হিজু সিওনের ফোন থেকে একটা ব্লাস্টের শব্দ শুনতে পায়, এবং সিওনের ফোন থেকে আর কোনো আওয়াজই আসে না। আসলে সিওনের অফিসে একটা ডেলিভারি ম্যান পিৎজা ডেলিভারি দিতে এসেছিল। এক স্টাফ পিৎজাটা ভেতরে নিয়ে আসে।
ভিতরে আনতেই বড় একটা ব্লাস্ট হয়, কারণ পিৎজা বক্সের ভিতর বোমা রাখা ছিল আর এটা করছে আসল কিডন্যাপার। এরপর হিজু বাসায় যায় এবং সারা রাত অপেক্ষা করে, তবে সিওন বাসায় আসে না। ওদিকে আমরা দেখি সিওনকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ব্লাস্টের সময় সে অন্য রুমে ছিল, তারপরেও তার ভালোই আঘাত লেগেছে। হিজু সারা রাত বসে থাকে, সকাল হলে তার ঘুম ভাঙে। তখন সে নিউজে দেখে সিওনের অফিসে ওই কিডন্যাপার বোমা ব্লাস্ট করেছে। এটা দেখে হিজু তো পুরাই শকড হয়ে যায়। আর হিজু যে টাইমে সিওনকে কিডন্যাপার সেজে কল করেছিল ঠিক সেই টাইমে ব্লাস্টটা হয়েছিল। একটু পর সিওন বাসায় আসে আর হিজুর কলেজে গিয়ে বলে আমি তোমার প্রাইভেট পার্ট দেখতে চাই। সিওন ভয় পেয়ে যায় এবং তাকে বাধা দেয়। এরপর সে তাকে উঠিয়ে বেডরুমে নিয়ে যায়। হিজু একটা কাগজে লিখে বলে তুমি সুস্থ আছো আর এটা কি ওই কিডন্যাপার করেছে? সিওন বলে হ্যাঁ। এরপর সিওন তার প্রাইভেট পার্ট দেখার জন্য কাপড়টা উপরে ওঠায়। হিজু বলে তুমি এটা কি করছো? সিওন বলে কিডন্যাপার তোমার প্রাইভেট পার্টের পিকচার কিভাবে পেলো? এটা তোমার পিকচার কিনা যাচাই করে দেখতে চাই। হিজু বলে তুমি কিডন্যাপারের কথা শুনে এসব কি করছো? সিওন তাকে সরি বলে কাপড় ঠিক করে দেয় এবং বলে তোমার ফোনটা দাও তো। হিজু তার আসল ফোনটা এনে দেয়। সিওন বলে আমি চেক করে দেখি কিডন্যাপার তোমার ফোন ট্র্যাক করছে কিনা। এটা বলে ফোনটা নিয়ে যায়। রুমে নিয়ে সিওন হিজুর মেসেজ চেক করে আর দেখে হিজু তার ফ্রেন্ড সং এর সাথে অনেকটা চ্যাট করেছে এবং তারা দুজন আগামীকাল একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে। এটা দেখে সে খুবই জেলাস হয়। পরের দিন হিজু সং এর সাথে লাঞ্চ করতে ওই রেস্টুরেন্টে যায়। ওখানে রোজ এসেছিল। রোজ বলে এখনই আমার একটা নতুন ফ্রেন্ড এখানে আসবে। ওই সময় ওখানে সিওন এন্ট্রি নেয় আর এটা দেখে হিজু তো শকড হয়ে যায়। খাওয়ার সময় সং মাংস পিস পিস করে কেটে হিজুকে দেয়। এটা দেখে সিওন জম্মের জেলাস ফিল করে। রোজ সিওনকে বলে আমি সং আর হিজু একসময় একসাথে কাজ করতাম, এজন্য আমরা ভালো ফ্রেন্ড। তুমি হিজুকে কিভাবে চেনো? সিওন বলে ওই একটা অনুষ্ঠানে হিজু আমাকে হেল্প করছিল, ওই দিন থেকে হালকা হালকা চেনে। এরপর সিওন জেলাস হয়ে সংকে বহু প্রশ্ন করতে থাকে। হিজু উঠে বাইরে আসে এবং তার পিছু পিছু সিওনও যায়। হিজু বলে তুমি আমার ফোন নিয়েছিলে কিডন্যাপ ট্র্যাক করছে কিনা এটা চেক করতে, তবে তুমি ফোন নিয়ে আমাকে ফলো করছো তাই না? শোনো সং খারাপ ছেলে না, ও শুধুমাত্র আমার ফ্রেন্ড, ওকে আমি অনেক আগে থেকেই জানি। সিওন বলে আমিও তো তোমাকে 20 বছর ধরে চিনি, তবে তুমি কেমন এটা আমি এখনো জানতে পারিনি। এটা বলে চলে যায়। ওদিকে সিওনের অ্যাসিস্ট্যান্ট কিডন্যাপারের একটা লোককে ধরে ফেলে, তবে সে আসল কিডন্যাপারকে ধরতে পারে না। যাই হোক, রাত্রে হিজু কাজ শেষ করে বাসায় যাচ্ছিল, তখন তার গাড়ির রেডিও হ্যাক হয়ে যায়। রেডিওটা অটোমেটিক অন হয়ে যায় এবং তাকে বারবার বলা হয় আমাকে কল করো। হিজু ঘাবড়ে যায় আর দ্রুত বাসায় চলে যায় এবং বাসায় গিয়ে কিডন্যাপারের ফোনটা অন করে। তখনই ওখানে সিওন এসে যায় আর হিজু ফোনটা লুকিয়ে ফেলে। সিওন বলে কোথায় যাচ্ছ? হিজু বলে বাইরে আইসক্রিম কিনতে যাচ্ছি। সিওন বলে আমি এনে দিচ্ছি। এটা বলে আইসক্রিম কিনতে চলে যায়। তখন হিজু কিডন্যাপারের ফোন দিয়ে সিওনকে কল করে আর বলে কালকের ব্লাস্টটা আমিই করেছিলাম, এটা একটা স্যাম্পল ছিল, তুমি হিজুকে ডিভোর্স না দিলে আরো বহু কিছু করা হবে। সিওন বলে আমাকে আর হিজুকে আলাদা করে তোমার কি লাভ? তুমি যদি হিজুকে ভালোবাসো তাহলে ভুলে যাও, আমি কখনোই হিজুকে ডিভোর্স দিব না। এটা বলে ফোন কেটে দেয়। হিজু ভাবতে থাকে সে আমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না কেন। একটু পর সিওন আইসক্রিম নিয়ে আসে আর বলে আমি তোমাকে ডিভোর্স দিব না। এটা শুনে হিজু তো ভয় পেয়ে যায়। সিওন বলে কিডন্যাপার চাচ্ছে আমি তোমাকে ডিভোর্স দিই, তবে এটা কখনো হবে না। এটা বলে তার ঠোঁটে লাগানো আইসক্রিমটা মুছে দেয়। আচ্ছা, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামার গল্পটা কন্টিনিউ করি। সিওন আরো বলে কিডন্যাপার জানে বিয়ের পর থেকে তুমি আর আমি একসাথে থাকি না, আলাদা রুমে থাকি, তবে আজ থেকে আমি একসাথে ঘুমাতে চাই। এটা বলে সিওন হিজুনের রুমে গিয়ে শুয়ে পড়ে। হিজু রুমে গেলে সিওন বলে আসো পাশে এসে ঘুমাও। হিজু চোখ মুঠা করলে সিওন বলে আমি তোমাকে কামড়াবো না। এটা বলে লাইট অফ করে দেয়। হিজু লাইট অন করলে সিওন বলে আমি তোমাকে কিছুই করবো না, ভয় পেও না, আসো। করলে তো বহু আগেই করে নিতাম। আমার মনে হয় তুমি আমার কাছে ঘুমাচ্ছ না কারণ তুমি আমার কাছে ঘুমালে কন্ট্রোল করতে পারবে না, এটার ভয়ে। এটা শুনে হিজু তার থেকে বালিশ ছিনিয়ে নিয়ে তার পাশেই ঘুমিয়ে যায়। সিওন বলে এদিকে ফিরো। হিজু তার দিকে ফিরে। সিওন বলে কিডন্যাপার আমাদের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে, এজন্য একটু সাবধানে থেকো। এখন আমি তোমার সাথে আছি, তুমি নিশ্চিন্তে ঘুমাও। এটা বলে সিওন ঘুমিয়ে পড়ে। হিজু তাকে কিছু সময় দেখতে থাকে, এরপর সেও ঘুমিয়ে যায়। সকাল সকাল সিওনের ঘুম ভাঙে এবং সে উঠে চলে যায়। হিজু ঘুমানো ছিল এবং সে স্বপ্ন দেখে আর আমাদের দেখানো হয় কিভাবে সে বোবা হয়ে গিয়েছিল। একদিন সে তার ভাই আর তার বাবা মার সাথে কোথাও যাচ্ছিল, তখন তাদের গাড়ির ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে হিজুর ভাই মারা যায় আর তার বাবা পাগল হয়ে যায়। হিজুর কাছে হিজুর মা আসে।
আর হিজুর মুখ চেপে ধরে, তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরও তার মা ছাড়ে না, বলে তুই কিভাবে সুস্থ হয়েছিস, তুই মরছিস না কেন? আরো বলে আজ থেকে তুই কথা বলবি না, বোবা হয়ে থাকবি, তুই যদি কারোর সাথে কথা বলিস তাহলে তোর বাবাকে শেষ করে দিব। এই ভয়ে হিজু কারোর সাথে কথা বলে না, সেই দিন থেকে সে বোবা হয়ে থাকে। এমন খারাপ স্বপ্নের সাথে হিজুর ঘুম ভাঙে। ওদিকে ওই কিডন্যাপার নার্সিং রুম থেকে হিজুর বাবাকে কিডন্যাপ করে নিয়ে একটা জঙ্গলের ভিতরে নিয়ে যায় আর হিজুকে ভিডিও কল করে। এখানে আমরা কিডন্যাপারের আসল চেহারা দেখি, তবে হিজু তাকে দেখতে পায় না। কিডন্যাপার বলে আমার ফোন দিয়ে তুমি সিওনকে কেন ভয় দেখাচ্ছ, এখনই বলো, না হয় আমি কিন্তু ফোনটা নিতে আসতেছি। হিজু ভয়ে ভয়ে বলে আমি সিওনকে কিডন্যাপার সেজে কল দিই ডিভোর্স নেওয়ার জন্য। কিডন্যাপার হাসতে থাকে আর বলে এটা তো ভালো নিউজ, তোমার আর আমার টার্গেট একই, তুমি ফোনটা রাখতে পারো আর সিওনকে কল করে ধমকাতে থাকো, যদি পিছনে ফিরে আসো তাহলে কিন্তু ভালো হবে না। এটা বলে তার বাবার ড্রেস দেখিয়ে ফোনটা কেটে দেয়। এরপর হিজু তাড়াহুড়া করে তার বাবাকে দেখতে নার্সিং হলে ছুটে যায়, যে দেখে তার বাবা অজ্ঞান হয়ে আছে। নার্স বলে তোমার বাবা কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিল, যখন তাকে খুঁজে পেয়েছিলাম তখন তার সাথে কিছু দাঁত পেয়েছিলাম, তবে এগুলো তোমার বাবার না। এরপর পুলিশ হিজুকে নিয়ে যায় রিপোর্ট লেখানোর জন্য। এসব ঘটনায় হিজুর মাথা ঘুরে বমি পাচ্ছিল, তাই গাড়ি থামিয়ে বসে প্রচুর কান্না করতে থাকে, কারণ ছোটকাল থেকে তার জীবনটা খুবই খারাপভাবে পার হচ্ছে। তখন পুলিশ প্রেসিডেন্টের গাড়ি আসতে দেখে ভয় পেয়ে যায়। গাড়ি থেকে সিওন বের হয়, পুলিশ তাকে দেখে স্যালুট দেয়। সিওন বলে তোমরা চলে যাও। পুলিশ বলে হিজুকে সাথে নিয়ে যায়, ও রিপোর্ট লেখাবে। সিওন বলে তোমরা চলে যাও, আমি হিজুকে সাথে নিয়ে আসব। পুলিশ বলে স্যার এই মেয়েটা আপনার কি হয়? সিওন বলে এই মেয়েটা আমার ওয়াইফ। এটা শুনে পুলিশ তো শকড হয়, সাথে হিজুও পুরাই শকড, কারণ সিওন আজ পর্যন্ত কাউকে বলেনি যে আমি তার ওয়াইফ। এরপর হিজুকে গাড়িতে তুলে বলে আমি জানতে পেরেছি তোমার বাবাকে কিডন্যাপ করেছিল, এজন্য তোমার বাবাকে অন্য একটা নার্সিং রুমে ভর্তি করার ডিসাইড করেছি, তুমি কোনো চিন্তা করো না। তখন হিজু জোরে জোরে কান্না করতে থাকে তার বাবার জন্য। সিওন বলে তুমি কথা বলতে পারো না, তবে তোমার কান্নার আওয়াজটা খুবই সুইট। এটা শুনে হিজু কান্না বন্ধ করে দেয়। সিওন বলে তুমি যত ইচ্ছা কান্না করে মনটা হালকা করতে পারো। এরপর হিজু পুনরায় কান্না করতে থাকে। পরে সিওন হিজুকে নিয়ে একটা হোটেলে যায় ডিনার করতে। এখানে সে বলে তুমি জানো কেউ আমাদের পিছনে পড়ে আছে, প্রথমে তোমাকে কিডন্যাপ, এরপর আমাদের অফিসে ব্লাস্ট, এখন মনে হচ্ছে তোমার বাবাকেও টার্গেট করেছে। এবং সে হিজুর কলেজে গিয়ে বলে তুমি কিছু লুকাচ্ছ না তো, তুমি চাইলে আমাকে বলতে পারো, আমি তোমাকে জোর করব না। এরপর সিওন তার ফ্যামিলির সাথে ডিনার করতে নিচে যায়। তার বাবা বলে আমি চাই ইলেকশনে তুমি আমাকে হেল্প করো। সিওন পরিষ্কার মানা করে দেয়। এটাতে আমরা বুঝতে পারি তাদের বাপ বেটার সম্পর্ক মোটেও ভালো না। এরপর ওখানে হিজু আসে আর হিজুকে দেখতেই সিওনের বাবা হিজুকে অপমান করতে শুরু করে দেয়। এটা শুনতে সিওনের প্রচুর রাগ উঠে যায় আর হিজুর হাত ধরে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ওই সময় সিওনের বাবা একটা কাঁচের বোতল উঠিয়ে তাদের দিকে মারে, তবে সিওন হিজুকে প্রোটেক্ট করে। সিওনের বাবা সিওনের কলার ধরে বলে তুই আমার ছায়ার বাইরে গেলে ধ্বংস হয়ে যাবি। সিওন বলে আমি অলরেডি তোমার ছায়ার বাইরে আছি, আগে তো দাদার দমে পলিটিক্স করেছিলে, এখন নিজের দমে করে দেখাও। এটা বলে হিজুর হাত ধরে নিয়ে ওখান থেকে চলে যায়। হিজু হাত ছাড়ানোর চেষ্টা করে, তবে সিওন হাত ছাড়ে না। বলে তুমি হয়তো আমাকে ডিভোর্স দিতে চাও, কারণ তোমার বোনের বদলে আমাকে বিয়ে করতে হয়েছে, তুমি কথা বলতে পারো না, এজন্য এভাবে আমাকে ছেড়ে গেলে তোমার বিপদ হতে পারে, কারণ আমাদের দুজনের ফ্যামিলি এমন যে তাদের ছেলে মেয়েদের মেরে ফেলতেও ভয় পায় না, আর তুমি ওদের কথা মাথায় নিও না। এরপর বাসায় গিয়ে হিজু কিডন্যাপারের ফোন দেখে অনেক ভয় পাচ্ছিল, তাই ময়লার সাথে ফোনটা নিয়ে ডাস্টবিনে ফেলতে যাচ্ছিল। সিওন দেখে বলে আমাকে দাও, আমি ফেলে দিয়ে আসি। তবে হিজু ওটা ছিনিয়ে নিয়ে ভিতরে চলে যায়। এরপর সমস্ত কলিগরা তাকে গুড লাক বলে উইশ করে, কারণ কালকে তার প্রেসিডেন্ট অফিসে ইন্টারভিউ ছিল। সিওনও তাকে গুড লাক বলে উইশ করে। হিজু বলে আমাদের ফ্যামিলি যখন জানতে পারবে আমি তোমার সাথে কাজ করছি তখন কি হবে? সিওন বলে তুমি ইন্টারভিউতে আগে পাশ করো, তারপরে দেখা যাবে, এতটা সহজ না। হিজু বলে আমি তো পাশ করে বসে আছি। সিওন বলে তুমি যদি পাশ করে আসতে পারো তাহলে আমি সবকিছু সামলিয়ে নিতে পারবো। পরের দিন হিজু ইন্টারভিউ দিতে যায়। সবাই তার ইন্টারভিউ নেয়, তবে সিওন ইন্টারভিউ রুমে যায় না, সে অফিসে বসে ইন্টারভিউ দেখছিল। হিজুকে বহু কঠিন প্রশ্ন করে সেটা সাউন্ড ল্যাঙ্গুয়েজে বলতে বলে। হিজু সমস্ত প্রশ্নের উত্তর সাউন্ড ল্যাঙ্গুয়েজে ইজিলি দিয়ে দেয়। এটা দেখে সবাই পুরাই অবাক, ইভেন সিওনও অবাক হয়। এরপর সিওন ভিতরে আসে ইন্টারভিউ নিতে এবং সে হিজুকে আরো কঠিন প্রশ্ন করে। বলে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, তবে ছেলেটা কখনো মেয়েটাকে কেয়ার বা ভালোবাসা দেয়নি, এখন ছেলেটা মেয়েটাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে, মেয়েটা কি তাকে ভালোবাসার জন্য একটা সুযোগ দিবে? এটার সাউন্ড ল্যাঙ্গুয়েজ করে দেখাও। এটা তো সিওন আর হিজুর জীবনের গল্প ছিল। এরপরও সাউন্ড ল্যাঙ্গুয়েজে বোঝানো অনেক কঠিন ছিল, তবে হিজু সেটা সহজে বুঝিয়ে দেয়।
সিওন বলে তুমি এত ট্যালেন্ট কিভাবে অর্জন করেছো? হিজু বলে কারণ আমি পাগলি। এটা শুনে সবাই স্মাইল করে। সিওন বলে আমি সাউন্ড ল্যাঙ্গুয়েজ পারি না। হিজু বলে চাইলে আমার কাছে প্রাইভেটলি শিখতে পারেন, তবে অনেক পেমেন্ট করতে হবে। আচ্ছা ডিয়ার, তুমি কোন ম্যারেজ করতে চাও, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? সবাই কমেন্ট করে বলবো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। যাই হোক, ইন্টারভিউ শেষ হয়। হিজুর ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। পরে হিজু তার বাবার সাথে মিট করতে যায়। তার বাবাকে অন্য একটা নার্সিং হসপিটালে ভর্তি করা হয়েছে। হিজুর বাবার তো ব্রেনের সমস্যা ছিল, তাই কেউ কিছু বললে সে সেটা বারবার রিপিট করতো। তার বাবা বলে আমি আপনার মেয়ে হিজুকে কখনো কষ্ট দিব না, তাকে অনেক হ্যাপি রাখবো। হিজু তখন বুঝতে পারে তার বাবাকে অন্য হসপিটালে শিফট করেছে সিওন এবং ফলও কিনে দিয়েছে। এরপর আমরা দেখি হিজুর বড় বোন কোরিয়াতে ফিরে আসে, যার সাথে সিওনের বিয়ে হওয়ার কথা ছিল তবে ভেগে গিয়েছিল। ওদিকে সিওন বসে তার ছোটবেলার কথা কল্পনা করে। হিজুর ফ্যামিলির সাথে সিওনের ফ্যামিলির বহু আগে থেকে সম্পর্ক ছিল। একদিন একটা ইভেন্টে সিওন আর হিজুর ফ্যামিলি একসাথে হয়। ওখানে সিওনের মা সিওনকে সি ফুড খাইতে দেয়, যেটা সিওন খায় না। এরপরও তার মায়ের ভয় খাইতে হয়। এখানে ছোট হিজু এসেছিল, সে আবার সি ফুড লাইক করে, তবে তার মা তাকে ডায়েট খাবার দেয়, যেটা সে খাইতে একদমই পছন্দ করে না। এটা সিওন খেয়াল করে আর হিজুকে নিচে নিয়ে এসে তার সি ফুড খাবার তাকে দিয়ে দেয়। হিজু তাড়াতাড়ি খাইতে থাকে যাতে তার মা তাকে দেখে না নেয়। সিওন তার নাম জিজ্ঞাসা করলে হিজু তার নাম সিওনের হাতে লিখে দিয়েছিল। বর্তমানে সিওন বসে কল্পনা করে আর বলে হিজু হুট করে কতটা বড় হয়ে গিয়েছে। সিওন বাসায় গিয়ে হিজুকে বলে কালকে আমাদের ফ্যামিলি মিটিং আছে, তুমি রেডি হয়ে পৌঁছে যাও। পরের দিন হিজু এই ইভেন্টে পৌঁছায়। তখন তার মা তাকে একটা সাইডে নিয়ে বলে তুমি উপরে কি পরে রাখছো, এটা খুলে ফেলো। হিজু কোটটা খুলে ফেলে এবং তার কাছে এভাবে খুবই লজ্জা লাগছিল। এরপর হিজু ট্যারেসে যায় আর কিডন্যাপারের ফোন দিয়ে সিওনকে কল করে, বলে তুমি যাকে বিয়ে করতে চেয়েছিলে মানে হিজুর বড় বোন, সে তো দেশে ফিরে এসেছে। এখন তুমি হিজুর বড় বোনের সাথে যাও আর হিজুকে ডিভোর্স দিয়ে দাও, কারণ তোমার বউ হিজু খুবই আনস্মার্ট, খ্যাত টাইপের, প্লাস কথা বলতে পারে না, ওর কোনো যোগ্যতাও নাই। সিওন বলে তাহলে আমার সিক্রেট কথা শোনো, আমি হিজুর বড় বোনের সাথে বিয়ে করতে চেয়েছিলাম না, আর আমি নিজেই হিজুর বড় বোনকে বিয়ের আগের দিন মানা করে দিয়েছিলাম। এটা শুনে হিজু তো পুরাই শকড হয়ে যায়। এসব কিছু বলতে বলতে সিওন হিজুকে খুঁজতে থাকে। সিওন বলে তুমি কি বলছো হিজু খ্যাত? আমি তো হিজুর মতো স্মার্ট মেয়ে দ্বিতীয়টা দেখিনি। আরো কি বলেছিলে তার কোনো যোগ্যতা নাই? শুনো, হিজুর যে যোগ্যতা আছে সেটা হাজারে একজনেরও নাই। হিজু তখন কান্না করতে করতে বলে তাহলে তুমি হিজুর সাথে 3 বছর এমন করছো কেন, যেন হিজু তোমার কেউই না। তখনই সে পিছনে আওয়াজ শুনে পিছনে তাকায় আর সে সিওনকে দেখে ভয় পেয়ে তাড়াহুড়ো করে ফোনটা লুকিয়ে ফেলে। তবে সিওন তো অলরেডি দেখে ফেলেছে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সিওন হিজুর রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে গিয়েছিল। তখন পুলিশ সিওনকে বলে ওই দিন হিজু খুবই অসুস্থ হয়ে গেছিল, সে চিল্লিয়ে আমাকে গাড়ি থামাতে বলেছিল। এটা শুনে সিওন তো অবাক হয়ে যায় আর বলে সত্যি গাড়ি থামাতে বলেছিল? পুলিশ অফিসার বলে হ্যাঁ সত্যি। এরপর সিওন ওই পুলিশের গাড়ির ক্যামেরার ফুটেজ দেখেছিল আর কনফার্ম হয়ে গিয়েছিল যে হিজু কথা বলতে পারে। এরপর সিওন তার মায়ের সাথে মিট করেছিল আর বলেছিল হিজু কথা বলতে পারে না কবে থেকে। হিজুর মা বলে অ্যাক্সিডেন্টের পর থেকে। সিওন বলেছিল বোবা হওয়ার পিছনে আপনাদের কোনো হাত থাকলে আমি আপনাদের খুবই বাজে অবস্থা করব, এটা বলে ওখান থেকে চলে গিয়েছিল। আর এটা শুনে হিজুর মা তো প্রায় শকড হয়ে ওখানে দাঁড়িয়েছিল। পুনরায় বর্তমানের সিন দেখি সিওনকে দেখে হিজু ফোনটা পার্সে লুকিয়ে নেয়। এরপর সে পড়ে যাচ্ছিল, তবে সিওন ছুটে এসে তাকে বাঁচায়। সিওন বলে তুমি কার সাথে ফোনে কথা বলছিলে, তুমি তো ফোনে কথা বলতে পারো না তাই না? তবে হিজু কিছুই বলে না। এটাতে সিওন আরো রেগে বলে তুমি বলবা নাকি আমি জোর করে বের করব। তখনই সিওনের ফোনে একটা মেসেজ আসে আর সেই সুযোগে হিজু চলে যাচ্ছিল। সিওন তার কোট খুলে হিজুকে পরিয়ে দেয় এবং ওখান থেকে যাইতে দেয়। রাত্রে বাসায় গিয়ে হিজু ছোটবেলার কথা কল্পনা করে। একবার তার মা তাকে খুবই বকা দিয়েছিল এবং মার দিয়েছিল, তাই সে কান্না করতে করতে রোডে চলে আসে। তখন একটা কুকুর হিজুর উপরে আক্রমণ করতে যায়, তবে সিওন এসে তাকে বাঁচিয়ে নেয়। হিজুর পায়ে চোট লেগেছিল, তাই হিজুকে কাঁধে তুলে নিয়ে এসে বাসায় পৌঁছে দেয়। এসব কথা হিজু শুয়ে শুয়ে কল্পনা করছিল। অন্য রুমে সিওন শুয়ে শুয়ে ভাবছিল হিজু কথা বলতে পারে, তবে সে 20 বছর ধরে বোবা হয়ে আসছে কেন। এটা সে জিজ্ঞাসা করতে তার রুমে যাচ্ছিল, তবে সে দরজা থেকে আবার ফিরে আসে আর বলে এটা বলা ঠিক হবে না। পরের দিন হিজুর কাছে প্রেসিডেন্ট অফিস থেকে মেসেজ আসে এবং হিজুকে সিলেক্ট করে নেওয়া হয়। হিজু খুশি হয়ে সিওনকে বলতে যায় আর ভুল করে একটা লাভ ইমোজি সেন্ড করে ফেলে। ওদিকে সিওন মিটিং এ ছিল, মেসেজের ইমোজিটা দেখে সিওন তাড়াতাড়ি করে মিটিং শেষ করে দেয়। এরপর সে তার ক্যাবিনে যায় আর এই ইমোজিটা দেখে তার মনের ভিতর তো হার্টবিট নাচানাচি করছিল। সিওন হিজুকে কংগ্রেস লিখে মেসেজ করে। হিজু বলে আমি নতুন জব পেয়েছি, এই হিসাবে আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই। এরপর তারা সবাই মিলে লাঞ্চ করতে যায়। লাঞ্চ শেষে সিওন হিজুকে একটা কোট গিফট করে। যখন চলে যাচ্ছিল তখন সিওন একটা ড্রেস দেখে বলে তুমি এটা ট্রাই করে দেখো তো। হিজু ট্রাই করতে ভিতরে যায়।
তখনই সিওনের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে, বলে আপনি কিডন্যাপারের যে ভয়েসটা দিয়েছিলেন ওটা রিয়েল ভয়েস বের করতে পেরেছি, ওটা একটা মেয়ের ভয়েস। সিওনের বিশ্বাস হয় না, তাই বলে তুমি ভালোভাবে চেক করে দেখো, এরপরে আমাকে জানাও। হিজু ড্রেসটা পরে বাইরে আসে। সিওন বলে তোমাকে এটাতে অনেক কিউট লাগছে, এটা রেখে দাও। একটু পর সিওন একটা কাজে সাইডে যায়। যখন সে ফিরে আসে তখন সে হিজুকে কোথাও পায় না। ওই সময় সিওনের ফোনে কিডন্যাপারের কল আসে। কিডন্যাপার সেজে ফোনটা হিজু করেছিল একটা সাইডে বসে। সিওন বলে তুমি কখনো হিজুর ভয়েস শুনেছো? হিজু শকড হয়ে বলে না, হিজু তো কথা বলতে পারে না। হিজু কিডন্যাপার সেজে আরো বলে হিজুর বড় বোন ইনা কোরিয়াতে ফিরে এসেছে, তুমি কি এখন হিজুকে ডিভোর্স দিয়ে ইনাকে বিয়ে করবে? সিওন বলে আমি হিজুকে কখনো ছাড়বো না। তখনই একটা গাড়ি ফুল স্পিডে সিওনের দিকে আসছিল। এটা হিজু দেখে চিল্লিয়ে সিওন বলে ছুটে আসে এবং সিওনকে বাঁচায়, তবে দুজনের হাতে চোট লেগে যায়। সিওন উঠে হিজুর হাতে ব্যান্ডেজ লাগায়। তখন সে অনুভব করে আর বলে তুমি একটু আগে আমার নাম ধরে ডাকছিলে তাই না? তুমি একবার আমার সাথে কথা বলো, আমি তোমার ভয়েস শুনতে চাই। তবে হিজু কোনো কথাই বলে না। সিওন বলে তুমি কথা বললে কি এমন সমস্যা হবে? এর পরের দিনে আমরা দেখি রিয়েল কিডন্যাপার হিজুকে কল করে আর বলে সিওনের যে গাড়ির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল ওই গাড়ির ভিতরে আমি ছিলাম, তবে তুমি তো সিওনকে বাঁচিয়ে নিয়েছো, এর মানে তুমি কি সিওনের কাছে এখন আর ডিভোর্স চাও না? হিজু বলে আমাদের ডিভোর্স হলে তোমার কি লাভ? কিডন্যাপার বলে আমি সিওনকে ধ্বংস করতে চাই। ওদিকে সিওনের অ্যাসিস্ট্যান্ট সিওনকে বলে আমি কনফার্ম ওই কিডন্যাপারের ভয়েস কোনো মেয়ের। সিওন ওই ভয়েসটা মন দিয়ে শুনে। আর হিজু একদিন পুলিশের গাড়ির ভিতর চিল্লিয়ে গাড়িটা থামাতে বলেছিল, এই ভয়েসটা সে তার অ্যাসিস্ট্যান্টকে দেয়, বলে কিডন্যাপারের সাথে এই মেয়ের ভয়েসটা মিলিয়ে দেখো ম্যাচ করে কিনা। এরপর সিওন একটা বারে বসে অনেক বেশি ড্রিঙ্কস করে নেয়। হিজু তাকে সামলিয়ে বাসায় নিয়ে আসে। ঘরের ভিতরে এসে তারা দুজনই পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি তাদের দুজনের কিসও হয়ে যায়। সকালে যখন সিওনের ঘুম ভাঙে তখন সে দেখে হিজু তার কোলের ভিতর ঘুমিয়ে আছে। ওই সময় হিজুরও ঘুম ভাঙে আর দুজনের লজ্জা পেয়ে নিজের রুমে চলে যায়। এরপর সিওনের অ্যাসিস্ট্যান্ট থেকে কল করে বলে আপনি যে মেয়ের ভয়েস দিয়েছিলেন ওই ভয়েসের সাথে কিডন্যাপারের ভয়েস 100% মিলে গিয়েছে। এটা শুনে সিওন তো পুরাই শক। সে বুঝতে পারে এতদিন হিজু তাহলে কিডন্যাপার সেজে তাকে ব্ল্যাকমেইল করছে। তবে শুধু হিজু না, এর পিছনে রিয়েল কিডন্যাপারও আছে যে বোম ব্লাস্ট করেছিল। পরের দিন হিজুর সাথে তার বড় বোন ইনা দেখা করে, যার সাথে সিওনের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সে ভেগে গিয়েছিল। ইনাও কথা বলতে পারতো না, তবে এখন সে ঠিক হয়ে গিয়েছে। ইনা বলে আমি জানি তুমি কথা বলতে পারো, তবে আমাদের মায়ের ভয়ে তুমি 20 বছর আগে কথা বলা বন্ধ করে দিয়েছো। আমি তোমাকে ছোটবেলা থেকে অনেক হার্ট করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে হিজু এখনো অনেক বেশি হার্ট ছিল, তাই সে রাগ করে চলে যায়। ইনা তাকে থামানোর চেষ্টা করে, তবে হিজু থামে না। এরপর ইনা তাকে মেসেজ করে বলে আমি তোমাকে কিছু একটা জরুরি কথা বলতে চাই। 3 বছর আগে সিওন আমাকে বিয়ে করতে মানা করে দিয়েছিল, কেন জানো? কারণ সিওন তোমাকে বিয়ে করতে চাইতো। এটা দেখার পর হিজু তো পুরাই শকড হয়ে যায়। ওদিকে সিওন হিজুর রুমে ওই কিডন্যাপারের ফোনটা খুঁজতেছিল। তখনই রুমে হিজু আসে আর সিওন তাড়াহুড়ো করে কিছু একটা ওঠায়। তবে এটা তো হিজুর ছোট কাপড় ছিল। হিজু ছিনিয়ে নিতে গেলে তারা দুজনই বেডের উপরে পড়ে যায় এবং তাদের দুজনের শরীরে তো সেই রকমের কারেন্ট লেগে যায়। তবে কোন রকম তারা তাদের কারেন্টকে কন্ট্রোল করে নেয়। পরের দিন তারা অফিসের সবাই একটা ট্রিপে যায় পাহাড়ের উপর। ওখানে গিয়ে সিওন আর হিজু অনেক ক্লোজ হয়ে যায়। সিওন হিজুকে অনেক বেশি কেয়ার করতে থাকে। এরপর তারা সবাই মিলে পাহাড়ের চূড়ায় ওঠে। তখন সবাই চিল্লিয়ে ওঠে, কারণ পাহাড় থেকে কেউ নিচে পড়ে গিয়েছে। সিওন হিজুকে চারিপাশে খুঁজে, তবে সে হিজুকে পায় না। বুঝতে পারে হিজুই নিচে পড়ে গিয়েছে। সে হিজুর জন্য পুরো পাগল হয়ে যায়। অনেক টিম মিলে তাকে খুঁজতে থাকে। স্পেশাল হেলিকপ্টার নিয়ে উপর থেকে হিজুকে খুঁজতে থাকে, তবে কোথাও পায় না। এরপর আমরা হিজুকে দেখি নিচে পড়ে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার নিঃশ্বাসটা কোন রকম চলছিল। তখনই তার জ্ঞান ফিরে এবং সে খুবই ভয় পাচ্ছিল। সে খুবই কষ্টে কিডন্যাপারের ফোন উঠায় আর সিওনকে কল করে। সিওন তার কল পেয়ে বুঝতে পারে এটা হিজু। সিওন তাকে সাহস দিয়ে বলে তুমি ভয় পেও না, আমি আছি না, কিছুই হবে না তোমার। তুমি একটু কষ্ট করে দেখো, তোমার ব্যাগে একটা ফায়ার গান আছে, ওটা চালাও, আমি তোমাকে খুঁজে নিব। হিজু বহু কষ্টে ফায়ার গানটা উঠিয়ে আকাশে ফায়ার করে। এরপর সিওন এটা দেখে হিজুর লোকেশন বুঝতে পারে এবং শেষমেশ সে হিজুকে উদ্ধার করে নিয়ে আসে। সিওন হিজুকে কাঁধে নিয়ে পুরো পাগলের মতো ছুটতেছিল হসপিটালের দিকে। পরের দিনে আমরা হিজুকে হসপিটালে দেখি। তার জ্ঞান ফিরলে সিওনের খুশির কোনো ঠিকানাই থাকে না। হিজু যখন একা ছিল তখন ভাবে সিওনকে আমি কিডন্যাপারের ফোন দিয়ে কল করেছিলাম। এখন তো সিওন জেনে গিয়েছে কিডন্যাপার সেজে আমি কল করতাম। বর্তমানে আমি অসুস্থ, এজন্য মনে হয় সিওন কিছু বলছে না। বাসায় গেলে হয়তো ডিভোর্স পেপার আমার হাতে ধরিয়ে দিবে। এরপর রাত্রে সিওন হিজুকে বাসায় নিয়ে যায়। হিজু তো সিওনের সামনে একদম চুপচাপ। সিওন বলে কি হলো, পুনরায় কথা বলা বন্ধ করে দিয়েছো নাকি? এরপর সে হিজুকে
হিজুকে কোলে তুলে নিয়ে বেডের উপরে শুয়াই দেয় আর বলে 406 নাম্বার থেকে আমাকে কেউ কল করে কিছুদিন খুবই ভয় দেখিয়েছে। এখন আমি তো তাকে ধরে ফেলেছি, কি করা যায় বলো তো? তাকে কি মাফ করে দিব নাকি পুলিশকে দিব? এটা শুনে হিজু ভয় পেয়ে সবকিছু বলতে যায়, তবে সিওন মানা করে দেয়, বলে আমি জানি তুমি কথা বলতে পারো এবং আমাকে ভয় দিয়েছো ডিভোর্স নেওয়ার জন্য। এসব শুনে হিজু কিছু বলতে গেলে সিওন তাকে আবারও কথা বলতে মানা করে, বলে ডক্টর না তোমাকে রেস্ট নিতে বলেছে, তুমি রেস্ট নাও। এরপর সিওন কিছু জামা কাপড় আর ফলমূল নিয়ে আসে। হিজু বলে তুমি কি আজ থেকে আমার এখানে থাকবা নাকি? সিওন বলে হ্যাঁ, বিয়ের পরে তো একসাথেই থাকতে হয় তাই না? এরপর সিওন গোসল দেওয়ার জন্য বাথরুমে যায় আর হিজুকেও ডাকে। হিজু অবাক হয়ে ভাবে সে কি একসাথে গোসল দিবে নাকি। তবে দেখি সিওন খুব সুন্দর করে তার চুলগুলো ওয়াশ করে দেয় এবং গোসল শেষে তার চুলগুলো শুকিয়ে দেয়। হিজু বলে তুমি কিছুদিন ধরে আমাকে এত ভালোবাসছো, এত কেয়ার করছো কেন? সিওন বলে 3 বছর ধরে আমি আড়াল থেকে তোমাকে ভালোবেসে এসেছি, তবে এখন আমি তোমাকে সরাসরি প্রচুর ভালোবাসতে চাই, না হলে আমার মনের গিল্টি কখনো দূর হবে না। হিজু বলে তুমি জানো আমি সেদিন কিভাবে পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিলাম? ওই রিয়েল কিডন্যাপারটা আমাকে ধাক্কা মেরে দিয়েছিল। আমি রিয়েল কিডন্যাপারের চোখটা দেখতে পেয়েছিলাম। ওই কিডন্যাপারের 2টা চোখ 2 কালারের ছিল। সিওন তখন বুঝতে পারে এই কিডন্যাপারটাকে, এটা আসলে কোনো কিডন্যাপার ছিল না, সে ছিল সিরিয়াল কিলার। আর ওই কিডন্যাপারটা অনেক বড় সাইকো ছিল, এমনকি সে ছোটকালেও এতিমখানা থেকে 4-5টা বাচ্চা নিয়ে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলেছিল। এরপর যখন সিওন হিজুকে শোয়াই দিচ্ছিল তখন হিজু বলে তুমি আমার সাথে একটু ঘুমাবে। সিওন তখনই রাজি হয়ে যায় এবং হিজুকে জড়িয়ে ধরে গল্প করতে করতে ঘুম পড়িয়ে দেয়। পরের দিন হিজু স্বপ্ন দেখে সিওন তাকে ছেড়ে চলে গিয়েছে। যখন তার ঘুম ভাঙে তখন সে সিওনকে পাগলের মতো খুঁজতে থাকে, তবে সে অন্য রুমে গিয়ে দেখে সিওন ঘুমিয়ে আছে। এটা দেখে তার মনটা ঠান্ডা হয় এবং তার পাশে বসে সিওনকে দেখতে থাকে। এরপর যখন সে চলে যাচ্ছিল তখন সিওন তাকে টেনে তার কম্বলের ভিতরে নিয়ে নেয়। 2 দিন আগে যে হিজু ডিভোর্সের জন্য পাগল ছিল সেই হিজু এখন স্বপ্নের ভিতরেও সিওনকে হারানোর ভয় পায়। ওদিকে আমরা সোয়াং আর রোজকে দেখি, তারা দুজনও একে অপরের প্রেমে পড়ে গিয়েছে। তারা দুজন সবসময় একসাথে লেগেই থাকে। এভাবে সিওন আর হুজির ভালোবাসা আর কেয়ারিং শুরু হয়। তারা দুজন একে অপরকে প্রচুর পরিমাণে ভালোবাসে। পরের দিন সিওন হিজুকে কোথাও খুঁজে পায় না। তখন সিওনের কাছে ওই সাইকো কিলারের কল আসে আর বলে তোর গার্লফ্রেন্ড আমার কাছে, এবার তুই পারলে তুই তোর গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নে। সিওন ওই ফোনের লোকেশন খুঁজে বের করে নেয় আর বহু পুলিশ নিয়ে হিজুকে উদ্ধার করতে বের হয়ে পড়ে। সবাই মিলে হিজুকে উদ্ধার তো করে নেয়, তবে ওই সাইকো কিলারটি সিওনের দিকে বন্দুক তাক করে রাখে। চারপাশ দিয়ে পুলিশ ও সাইকোকে ঘিরে রাখছিল। সাইকো বলে আমি তোদের দুজনকে এক হতে দিব না। তখনই একটা ফায়ারের শব্দ শুনে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। হিজুর গলায় তো পানি শুকিয়ে যায়। আমরা দেখি পুলিশ ওই সাইকোকে ক্রস ফায়ার করে মেরে দিয়েছে। যাই হোক, এরপর থেকে সবকিছু সলভ হয়ে যায়। সোয়াং আর রোজকে দেখি তারা অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের সাথে খেলতে থাকে এবং তারা দুজন একে অপরকে পেয়ে অনেক হ্যাপি ছিল। ওদিকে আমরা আমাদের মেইন কাপলকে দেখি। আমাদের মেইন কাপল তো আজ কাপড় না পরেই একসাথে শুয়ে পড়ে। এর মানে তারা বিয়ের 3 বছর পর আজ ফার্স্ট টাইম ইন্টিমেট হয়েছে। সিওন তো এখন অফিসেই থাকতে পারে না ভালোবাসার টানে। এমনই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে আমাদের আজকের ড্রামার হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাও নাকি লাভ ম্যারেজ? সবাই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।